আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা নানা মহলে শোনা যাচ্ছে। বিশেষ করে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মুক্তির পর থেকে এই আলোচনা নিয়ে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের পর শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুটিও আলোচনায় উঠে এসেছে। আবার শেখ হাসিনা দিল্লিতে ডেকে নিয়ে দলের নেতাদের সাথে এবং অনলাইনে তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়মিত কথা বলছেন। দেশের দু একটি পত্রিকায় শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব শেখ হাসিনা নিজেই নাকচ করে দিয়েছেন, এমন খবরও প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের আলোচনায় প্রশ্ন উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি কিভাবে মাঠে নামবে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, দলটি পুনর্গঠিত হয়ে মাঠে নামবে কিনা। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে, এরই মধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো নতুন করে কমিটি দেওয়ার কাজ শুরু হয়েছে। এগুলো শেষ করে আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে একটি বড় ধরনের সিদ্ধান্ত খুব শিগগিরই আসতে যাচ্ছে। তার আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দিল্লি সফরে যাচ্ছেন। দিল্লিতে জয় ও তার মা শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করার পর দলটির নেতৃত্বে কারা আসতে পারেন তা ঘোষণা করা হতে পারে। দলটির অনেক নেতাই মনে করছেন, শেখ হাসিনার হাতে মূল নেতৃত্ব থাকলেও সজীব ওয়াজেদ জয়কে আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। যদিও তিনি গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছেন, এমন তথ্য দলটির শীর্ষ নেতারা নিশ্চিত করেছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশের আওয়ামী লীগ তার ইতিহাসের সবচেয়ে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তখন থেকে দলটির সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন দিল্লিতে। দলটির অনেক শীর্ষ নেতা বিদেশে আছেন। অন্তর্বর্তী সরকার আমলে দলটির কার্যক্রমের উপর নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দলটির নেতাকর্মীদের জন্য ডেভিল হান্ট অপারেশনের নামে ব্যাপক ধরপাকড় চলে। বহু নেতাকর্মী এখনো জেলে আছেন। জনশ্রুতি আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির বহু সমর্থক বিএনপিকে ভোট দিয়েছিল। নির্বাচনের পর দেশের কমপক্ষে 30টি জেলা ও উপজেলায় হঠাৎ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলতেও দেখা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত দেখা গেছে, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনের জন্য যে অধ্যাদেশটি জারি করেছিল, সেটি সংসদে আইন হিসেবে পাশ করে বিএনপি। তা নিয়ে দেশের নানা মহলে সমালোচনার মধ্যে হঠাৎ করে প্রায় 20 মাস ধরে কোনো খোঁজ খবর না পাওয়া সাবেক স্পিকার শিরীন শারমিনকে গ্রেপ্তার করে বিএনপি সরকার। গ্রেপ্তারের 6 দিনের মধ্যে জামিন পেয়ে মুক্তিও মেলে সাবেক স্পিকারের। তখনই নানা মহলে আলোচনা শুরু হয়, নির্বাচনের আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের যে আলোচনা শুরু হয়েছিল, সেটি বাস্তবায়নের জন্য শিরীন শারমিনকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে দেশের দু একটি পত্রিকায় এমন খবরও ছাপা হয়, শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন, তাই ভারত সরকারই রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিল। যদিও আমাদের যাচাই এ ধরনের তথ্যের সত্যতা মেলেনি। এরই মধ্যে দিল্লি সফরে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তাদের এই সফরে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে ভারতের পক্ষ থেকে বিস্তারিত কিছু তখন বলা হয়নি। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব বিষয়ের কথা বলা হয়েছিল, তার মধ্যে একটি ছিল শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্তর্বর্তী সরকার আমলে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছিল। শেখ হাসিনা আমলে হওয়া ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্দি প্রত্যাবর্তন চুক্তির অধীনে বাংলাদেশ সরকার এ নিয়ে 3বার শেখ হাসিনার জন্য ভার্বাল নোট দিল। সবশেষ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তারা বাংলাদেশের পক্ষ থেকে একটি অনুরোধ পেয়েছেন এবং সেটি যাচাই বাছাই করছেন। যদিও একই রকম বক্তব্য তিনি অন্তর্বর্তী সরকারের আমলেও দিয়েছিলেন। তারপর থেকে বাংলাদেশের কিছু গণমাধ্যমে আবারও রিফাইন্ড আওয়ামী লীগের ইস্যুটি আলোচনায় উঠে আসে। এ নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হতে থাকে। একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব আনার প্রস্তাব ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল নির্বাচনের আগে এবং শেখ হাসিনা সেই প্রস্তাবে রাজি হননি। অন্তর্বর্তী সরকার আমলে এই রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়টি আলোচনায় উঠে আসে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এক ফেসবুক পোস্টের পর। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বলছেন, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব পুনর্গঠনের আলোচনা শোনা গিয়েছিল। এমনকি আওয়ামী লীগের যেসব নেতা ভারতে আছেন, তাদের সাথেও এ নিয়ে অনেকে আলোচনা করেছিলেন। দলটির একাধিক শীর্ষ নেতা দাবি করেছেন,
এই ধরনের আলোচনা বা প্রস্তাব শুরু থেকে তাদের কাছে মনে হয়েছে -2 ফর্মুলা বাস্তবায়নের নতুন কৌশল। দলের নেতারা দাবি করেছেন, এই মুহূর্তে দলের সাংগঠনিক যে অবস্থা তাতে দলটি শীর্ষস্থানে শেখ হাসিনার বাইরে কাউকে দলের নেতাকর্মীরা মেনে নেবেন না। তাছাড়া দিল্লি থেকে শেখ হাসিনা গত 2 বছর ধরে নেতাদের ডেকে নিয়ে মুখোমুখি বৈঠক করেছেন। সবশেষ গত 15 এপ্রিল বাংলাদেশের ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান সহ 7 জনকে দিল্লির ডেকে নিয়ে কথা বলেছেন, তাদের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশে থাকা দলটির নেতাকর্মীদের সাথে শেখ হাসিনা নিয়মিত অনলাইনে কথা বলছেন। এর মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অনেকগুলো জেলা, থানা ও উপজেলা পর্যায়ের কমিটি দেওয়া হয়েছে। দলটির 3 জন সাবেক সংসদ সদস্য প্রশ্ন রেখেছেন, যদি বিভিন্ন মহল থেকে শেখ হাসিনার কথা বলা হবে, তাহলে শেখ হাসিনা প্রায় প্রতিদিন একটি করে কমিটি দেওয়ার পর তাদের সাথে কেন কথা বলছেন? আবার শেখ হাসিনা আছেন দিল্লিতে, তিনি আছেন ভারত সরকারের কড়া নিরাপত্তা ব্যবস্থায়। যদি শেখ হাসিনাকে মাইনাস করার প্রস্তাব ভারত সরকার দিয়ে থাকে, তাহলে ভারত সরকারের কড়া নিরাপত্তার মধ্যে আওয়ামী লীগের সংসদ সদস্যরা কিভাবে শেখ হাসিনার সাথে বৈঠক করছেন, এমন প্রশ্ন রেখেছেন দলটির সম্পাদক পরিষদের 2 জন সদস্য। সূত্রগুলো বলছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কমিটিগুলো ঘোষণার কাজ খুব শিগগিরই শেষ হয়ে যাবে। এরপর আওয়ামী লীগের কমিটিগুলো পুনর্গঠন করা হবে। এর মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়ের আমেরিকা থেকে দিল্লি যাওয়ার কথা রয়েছে। এপ্রিল মাসের শেষে কিংবা মে মাসের প্রথম দিকে তিনি দিল্লি যেতে পারেন। দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনার হাতেই দলটির শীর্ষ নেতৃত্ব থাকছে, তবে সজীব অজিত জয় গুরুত্বপূর্ণ পদ ও দায়িত্ব পেতে যাচ্ছেন। একাধিক সূত্রে জানা গেছে, সজীব অজিত জয় যে দলটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন সেটি প্রায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের নির্বাচনের পরপরই। গত মাসের শুরুর দিকে সজীব অজিত জয় আওয়ামী লীগের 15 থেকে 25 জন সাবেক সংসদ সদস্যের সাথে অনলাইনে বৈঠক করেন। বৈঠকটি সঞ্চালনা করেছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল। ওই বৈঠকে জয় আনুষ্ঠানিকভাবে দায়িত্বে আসার ইঙ্গিতও দিয়েছিলেন। বৈঠকটিতে ছিলেন এমন 3 জন সংসদ সদস্য জানিয়েছেন, এরপর থেকে সজীব অজিত জয় নিয়মিত সংসদ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের বেশ কিছু নির্দেশনাও দেন। সবশেষ গত 15 এপ্রিল যে 7 জন সাবেক এমপি শেখ হাসিনার সাথে দেখা করেছেন, তাদের ওই বৈঠকেও জয়ের রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ছিলেন এমন 3 জন সাবেক এমপি বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী তাদের জানিয়েছেন সজীব অজিত জয় দলটির জন্য কাজ করে যাচ্ছেন। সূত্রগুলো বলছে, গত কয়েক মাস ধরে দলের অপেক্ষাকৃত তরুণ নেতাদের সাথে একদিকে শেখ হাসিনা এবং অন্যদিকে তার ছেলে জয় বৈঠক করছেন। এইসব বৈঠক থেকে নেতাদের ধারণা হলো, দলের অপেক্ষাকৃত বয়স্ক ও সিনিয়র অনেক নেতাকে সরাসরি নেতৃত্ব থেকে বাদ দেওয়া হতে পারে। তাদেরকে সরাসরি নেতৃত্ব থেকে সরিয়ে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রাখা হতে পারে। আর যেসব নেতার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতি সহ নানা ধরনের অভিযোগ আছে, তাদেরকে দল থেকে পুরোপুরি ছাঁটাই করে ফেলার চিন্তা ভাবনাও আছে। আওয়ামী লীগের এখনকার যে কমিটি, তাতে সম্পাদক পরিষদ আছে 34 জন, সাধারণ সম্পাদক 1টি, 4টি যুগ্ম সাধারণ সম্পাদক, 8টি সাংগঠনিক সম্পাদক ও 21টি বিষয়ভিত্তিক সম্পাদক পদের অনেকগুলো পরিবর্তন আসছে, এমন ইঙ্গিত পাওয়া গেছে দলটির নেতাদের কাছ থেকে। এছাড়া আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি মণ্ডলীর মোট সদস্য সংখ্যা 19 জন। এসব পদেও বেশ বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা আছে। সূত্রগুলো বলছে, যেহেতু শেখ হাসিনা দিল্লিতে আছেন এবং আওয়ামী লীগের অনেক নেতাও ভারতে আছেন, সে কারণে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ইস্যুটি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের যে পর্দার আড়ালে আলোচনা হচ্ছে কিংবা হবে, সেটি এখন ওপেন সিক্রেটের বিষয়। বিষয়গুলো এমন যে ভারত কিংবা বাংলাদেশ কোনো সরকারি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলবে না। ভারতের কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে খলিলুর রহমানের সফরের একটি ফলো-আপ বৈঠক ভারত বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে। সেটি হতে পারে দিল্লিতেই। তার আগে দিল্লি যেতে পারেন সজীব অজিত জয়। আওয়ামী লীগের অন্য একটি সূত্র বলছে, ঈদুল আজহার আগে কমিটিগুলো চূড়ান্ত করে ফেলতে চায় দলটির শীর্ষ নেতৃত্ব। ঈদের পর দলটি মাঠে নামতে চায়, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে। এসব কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে সজীব অজিত জয়ের ভারত সফরের পর। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জন্য দরজা খুলছে এনসিপি। আবার আওয়ামী লীগ নিয়ে হঠাৎ করেই সুর বদলেছে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো। রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে হুট করে এমন কথা বললে কেউ মানবেন কেউ মানবেন না, কিন্তু বাস্তব ঘটনা এমনই। রাজনীতিতে সবসময় অনেক ইস্যু সক্রিয় থাকে আমরা জানি, কিন্তু এই যে দুটি ইস্যুর কথা বললাম, এই দুটি ইস্যু নিয়েই প্রশ্ন করা যাচ্ছে
তাহলে কি রাজনীতির মাঠে আবার ফিরছে বাংলাদেশ আওয়ামী লীগ? পর্দার আড়ালে কি শুরু হয়েছে বড় কোনো সমঝোতার খেলা? আজকের ভিডিওতে আমরা খুঁজব বাংলাদেশের রাজনীতিতে সত্যিই কি কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, গতকাল অর্থাৎ 19 এপ্রিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অপরাধে জড়িত না থাকলে ছাত্রলীগের নেতাকর্মীরাও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপিতে যোগ দিতে পারবেন। তিনি স্পষ্ট করে বলেছেন, অতীতে কে ছাত্রলীগ করেছেন, কে ছাত্রদল বা ছাত্র শিবির করতেন, এটা এনসিপির কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো এনসিপির আদর্শ মেনে এখন কাজ করা, মানে দলে যোগ দেওয়ার পরে এনসিপির আদর্শ মেনে কাজ করতে হবে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সূচনা হচ্ছে, নাকি নিষিদ্ধ রাজনৈতিক শক্তির জন্য নতুন সেফ করিডোর খোলা হচ্ছে? ইতিমধ্যেই অঞ্চলভেদে অনেকে হয়তো মিশেও গেছেন, আপনারা খেয়াল করে দেখবেন। অনেকে ব্যবসা বাণিজ্য করছেন, ওঠা বসা করছেন, কার সঙ্গে? মানে এখন যারা ক্ষমতার আশেপাশে আছেন তাদের সঙ্গে। কেবল রাজনীতিটা অপ্রকাশ্য হয়ে আছে। জানতে ইচ্ছা করছে, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি তাহলে বিএনপির অনুগ্রহের উপর নির্ভর করছে, বা এনসিপির অনুগ্রহের উপর নির্ভর করছে, বা জামাতের অনুগ্রহের উপর নির্ভর করছে? আমি আসলে ঠিক বিষয়টাকে এভাবে ভাবি না বা এভাবে মনে করি না। আওয়ামী লীগ যদি রাজনীতিতে আবার ফেরে, বিশ্লেষকরাই বলছেন এটি ফিরবে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের জোরেই। তাদের সেই শক্তি আছে। আচ্ছা দেখি, এই যে এনসিপি আহ্বায়ক যে আহ্বান জানিয়েছেন, এটিকে ছাত্রলীগ কিভাবে নিয়েছে বা কিভাবে নিতে পারে। দুটো সম্ভাবনার কথা মনে পড়ছে বা সামনে আসছে। এক হচ্ছে, তারা মানে ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, এটাকে অপমান হিসেবে নিতে পারে, দেখতে পারে। এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিতে পারে। ভাবতে পারে এনসিপি আমাদের রাজনীতির স্পেস দেবে আর আমরা তারপরে রাজনীতি করব, এরকম একটা ভাবনা তাদের ভেতরে আসতেই পারে। কারণ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, এখন না হয় নিষিদ্ধ। দুই, আবার একসময় ছাত্রলীগের লুঙ্গির তলে যেরকম শিবির বা অন্য গুপ্তরা ছিল, ছাত্রলীগও একটা অনুকূল সময়ের অপেক্ষায় গুপ্ত হয়ে যেতে পারে কিনা এনসিপির পতাকা তলে, এরকম একটি সম্ভাবনার কথা আছে। এগুলো জাস্ট সম্ভাবনার কথা। আসলে কি হবে, কি করবে, সেটা ছাত্রলীগই ভালো বলতে পারবে। আমরা যে কথাগুলো সামনে এসছে তার ভিত্তিতে সমস্যাগুলোর কথা আলোচনা করতে পারি। ইতিমধ্যেই অনেক জায়গায় দেখা গেছে রাজনীতিতে সক্রিয় না হলেও তেমন করে সম্পর্ক, ব্যবসা, নেটওয়ার্ক ক্ষমতাসীনদের সঙ্গে অনেক জায়গায় মোটামুটি ঠিকঠাক চলছে। অস্তিত্বের কারণেই এটি অনেককে করতে হচ্ছে, হামলা মামলার ভয়ে করতে হচ্ছে। যারা প্রকাশ্যে থাকতে পারছে তারা, আর যারা থাকতে পারছে না তারা তো কিভাবে আছে বুঝাই যায়। এদিকে এনসিপির নাহিদের যে আহ্বান, এই আহ্বানের প্রেক্ষিতে দু একটা আওয়াজ কিন্তু উঠতে শুরু করেছে। গতকালই 19 এপ্রিল বিএনপি নেতা, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক যিনি ছিলেন রাশেদ খান, তিনি প্রশ্ন তুলেছেন, ছাত্রলীগ যদি এনসিপিতে জায়গা পায় তাহলে আওয়ামী লীগ কেন পুনর্বাসনের সুযোগ পাবে না? প্রশ্নটা সরল কিন্তু গভীর, একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাশেদ খান হয়তো বলেছেন, অন্যরা বলেননি। রাশেদ খান আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। স্বীকার করতে দোষ নেই যে রাশেদ খানের কথায় যুক্তি আছে। অতীতে ছাত্রলীগ করলে এখন যদি এনসিপি করা যায়, মানে করেছে না, ছাত্রলীগ করেছে যারা, তারা এখন এনসিপি করে, তাহলে অতীতে যদি কেউ আওয়ামী লীগ করে থাকে তারা কেন এখন রিফাইন্ড আওয়ামী লীগ করতে পারবে না? রিফাইন্ড বললাম এই জন্য যে মূল আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তো যদি নতুন দলও করে অন্য কোনো দলে না গিয়ে, তাহলে রিফাইন্ড আওয়ামী লীগ কেন করতে পারবে না? এই প্রশ্নটি কিন্তু অযৌক্তিক নয়। আবার আওয়ামী লীগের কেউ যদি এনসিপিতে পুনর্বাসিত হয়, কেউ যদি জামাতে হয়, তাহলে রিফাইন্ড আওয়ামী লীগে যেতে পারবে না কেন? নিশ্চয়ই যেতে পারবে, বা যেতে পারা উচিত।
এতে কারোরই আপত্তি থাকার কথা নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আপনারা দেখেছেন আওয়ামী লীগের ভোট বিএনপির বাক্সে গেছে, জায়গায় জায়গায় কোথাও জামাতের বাক্সে গেছে, কোথাও এনসিপিরও বাক্সে গেছে, মানে তাদের প্রার্থীদের অনুকূলে গেছে, কম বা বেশি এটা কিন্তু হয়েছে। রাশেদ খানের কথায় এটা স্পষ্ট, ব্যক্তি যদি পরিষ্কার হয়ে নতুন দলে যেতে পারেন তাহলে দল হিসেবে ফিরে আসার পথ বন্ধ থাকবে কেন, মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ তাদের কেন সক্রিয় হতে বাধা থাকবে, এটি তিনি বলছেন। আমাদের এলাকায় একটি কথা বলা হয় সাধারণত মাঝে মধ্যে প্রসঙ্গক্রমে, সেটা হচ্ছে সোলেমানি ডাক। সোলেমানি ডাকটা হচ্ছে অনেকটা এরকম, এটা রাজনীতির ক্ষেত্রেও চলে, মানে সরাসরি না বলা, মানে একবার বলবে এদিকে বলবে না, আবার এদিকে ডাকবে, মানে ইঙ্গিতে ডাকবে আর সরাসরি না বলবে, এটিকেই সোলেমানি ডাক বলে। তো প্রশ্ন হলো এনসিপির বক্তব্য কি এই সোলেমানি ডাকের মতো, মানে সেরকম কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা। সুপ্রিয় দর্শক, আপনি এটাও জানতে চাইতে পারেন যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কি তাহলে এনসিপির দয়ায় রাজনীতি করবে? এর উত্তর আমি দিতে পারবো না, এটা সময়ই দিবে এই উত্তর। কারণ এই এনসিপির দাবির মুখেই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, পরে আওয়ামী লীগও নিষিদ্ধ করা হয়েছে। এখন এনসিপির এই আহ্বানের পেছনে কোনো পরিকল্পনা লুকিয়ে আছে কিনা এটি কিন্তু সাদা চোখে দেখা যাচ্ছে না বা হুট করে বলাও যাবে না। প্রতিপক্ষকে মোকাবেলায় তারা কি মাঠে আওয়ামী লীগের শূন্যতা অনুভব করছে কিনা এটিও আসলে বোঝা যাচ্ছে না, কারণ এনসিপি নানান জায়গায় নানান রকমের চ্যালেঞ্জের মুখোমুখি। তারা এমন মনে করছে কিনা যে মাঠে আওয়ামী লীগ থাকলে হয়তো ভারসাম্যটা হতো, তাদের জন্য সুবিধা হতো, হতেই পারে। আরেকটা ঘটনা দেখুন, এই সময়কার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী তিনি গ্রেপ্তার হয়েছিলেন, আবার আমরা দেখলাম 5 দিনের মাথায় তিনি জামিন পেয়েছেন, জামিনে মুক্তিও পেয়েছেন। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছিল, রিমান্ড অনুমোদন দেননি আদালত, জেলগেট থেকে আরেকটি মামলায় আটকও তাকে করা হয়নি, তিনি মুক্তি পেয়েছেন। তো এতদিন আমরা কি দেখেছি, অহরহ এক মামলায় জামিন দেওয়া হয়েছে, আরেক মামলায় আবার গ্রেফতার করা হয়েছে। তো সেই জায়গাটিতে একটা পরিবর্তন এসেছে, এটি একটি ইতিবাচক পরিবর্তন। এজন্যই বলছি বা অনেকেই বলছেন শিরীন শারমিনের ঘটনায় কি বুঝাতে চাইছে সরকার, এটা কি শুধু আইনি প্রক্রিয়া, মানে স্বচ্ছ আর নিষ্কলুষ এরকম কিছু, নাকি এটি কোনো রাজনৈতিক সিগন্যাল? তবে যে যাই বলুন না কারণ শিরীন শারমিন চৌধুরীর বিষয়টি কিন্তু ভেরি ইন্টারেস্টিং, এর পেছনের রাজনীতিটা তাই বোঝা দরকার। হয়তো বলবেন যে জামিন পাওয়া একজনের নাগরিক অধিকার, মৌলিক অধিকার, কিন্তু আমি প্রশ্ন করব বা বলবো, যুক্তি দেব, অন্যদের ক্ষেত্রে তো এটা কাজ করেনি। এর আগে আমরা কাজ করতে দেখেছি সাবির হোসেন চৌধুরীর ক্ষেত্রে এবং সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নানের ক্ষেত্রে। তারা দুজন সৌভাগ্যবান, নিঃসন্দেহে এটা অন্তর্বর্তী সরকারের সময় হয়েছিল। এর পিছনের রাজনীতি সমীকরণ কি সেটি অন্য হিসাব। এছাড়া রাজনীতির মাঠে যে একটা গুঞ্জন ছিল, তারেক রহমান ভারতের সঙ্গে সমঝোতা করে দেশে ফিরেছেন। বলা হয় ওই সমঝোতায় আওয়ামী লীগের জন্য একটা স্পেস নির্ধারণের শর্ত ছিল। আমরা তো আলোচনা করতে পারি, কেউ তো আমরা এসব মানে শর্তের সাক্ষী নই। এবং আওয়ামী লীগের নেতাদের মুক্তির বিষয়ও নাকি ছিল, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির শর্ত কিংবা আরো অনেক শর্ত ছিল। শিরীন শারমিনের জামিনে মুক্তি পাওয়াটা কি সেরকম কোনো শর্ত পূরণের প্রথম ধাপ কিনা বা একটি ধাপ কিনা, এই প্রশ্নটি কিন্তু আসে। তবে যাই বলি, আসলে এই কথাগুলো ধোপে টেকে না আপনি যখনই পাল্টা যুক্তি দেবেন। কেন টেকে না? কারণ সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আইন পাশ হয়েছে, সেখানে তো বিএনপি এতটুকু কুণ্ঠাবোধ করেনি, তখন তো এইসব শর্ত ফর্ত কাজ করেনি বা মাথায় থাকেনি। আবার কেউ বলেন এটা হলো একটা দোষ কাটানোর প্রক্রিয়া, যাতে জামাত, এনসিপি বা অন্য কোনো দল তারেক রহমানকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, বলতে না পারে যে আপনি ফ্যাসিস্টকে বা ফ্যাসিবাদী দলকে বা আওয়ামী লীগকে কত বিশেষণ তারা ব্যবহার করে সুযোগ দিয়েছেন অন্যায়ভাবে, এটি যেন না বলতে পারে। হয়তো এরকমও হতে পারে, কেউ কেউ এমনও মনে করেন। তবে এটা সত্য, আওয়ামী লীগের অনুকূলে এখন জনমত বাড়ছে, প্রতিদিনই সহানুভূতি বাড়ছে আওয়ামী লীগের প্রতি। যেমন আওয়ামী লীগের কট্টর সমালোচক দেশের প্রথম সারির দৈনিক প্রথম আলো এবার আওয়ামী লীগের প্রতি বেশ সদয় হতে শুরু করেছে বলে মনে হচ্ছে।
আওয়ামী লীগ নেতাদের মুক্তির দাবিতে সম্পাদকীয় প্রকাশের মাধ্যমে প্রথম আলোর জোরালো অবস্থান অনেক নতুন ইঙ্গিতই দিচ্ছে বলে মনে করা হচ্ছে। গত 16 এপ্রিল ঢালাও মামলা ন্যায় বিচারের স্বার্থে জামিন নিশ্চিত করুন এই শিরোনামে একটি সাহসী সম্পাদকীয় প্রকাশ করেছে প্রথম আলো, এবং এই সম্পাদকীয়র মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের উপর চলমান আইনি নিপীড়নের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে প্রথম আলো। প্রথম আলো লিখেছে, জামিন কোনো দয়া নয়, মৌলিক অধিকার। শুধু শিরীন শারমিন নয়, আওয়ামী লীগের কারাবন্দী অন্য নেতাদের ক্ষেত্রেও এটি নিশ্চিত করতে হবে। কোন ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাকে নির্দোষ হিসেবে গণ্য করার যে চিরন্তন আইনি নীতি তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতাদের ক্ষেত্রে ভুলুণ্ঠিত হচ্ছে। পত্রিকাটি দাবি করেছে 2024 সালে জুলাই আগস্টের ঘটনায় যে মামলা হয়েছে, সেই মামলায় অভিযোগের আসলে কোনো ভিত্তি নেই। অনেক মামলায় ঢালাও মামলার কারণে অনেক নিরপরাধ নেতাকর্মী কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। বিশ্লেষকরা বলছেন এই প্রথম আলোর এই অবস্থান বদলের কারণে বা সুর বদলের কারণে যে দীর্ঘ 20 মাস পর প্রথম আলোর এই অবস্থান পরিবর্তন আওয়ামী লীগের কারাবন্দী নেতাদের আইনি লড়াইয়ের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে নিঃসন্দেহে। সম্পাদকীয়তে প্রতিশোধের রাজনীতির পরিবর্তে সমঝোতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়েছে, যা দেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। সঙ্গত কারণেই প্রথম আলোর হঠাৎ এই অবস্থান বদল, এটা নিয়ে কথা হচ্ছে। বলা হচ্ছে, এটা কি শুধু মানবাধিকার ইস্যু নাকি সময় পরিবর্তনের ইঙ্গিত? ইতিহাস বলে কোনো বড় দল দীর্ঘদিন এভাবে থাকতে পারে না, মানে আওয়ামী লীগ এখন যেভাবে আছে। এতক্ষণ যে 2-3টি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলাম, যে ইস্যুগুলো তুললাম, বিশেষ করে ছাত্রলীগের জন্য এনসিপির দরজা খোলা আহ্বান, প্রথম আলোর সুর বদল, আইনি প্রক্রিয়ার পরিবর্তন, বিএনপি নেতা রাশেদ খানের যুক্তি, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে কি নতুন বাঁক বদলের শুরু হচ্ছে? কি মনে হয় আপনাদের? আওয়ামী লীগ কি সত্যিই ফিরছে এবং এই ফেরার ক্ষেত্রে এনসিপি পথটি তৈরি করে দিচ্ছে এমনটি মনে করেন? কিংবা অন্তর্ভুক্তিমূলক যে রাজনীতির প্রত্যাশা সবার, দেশের বিদেশের, বাংলাদেশে কি সেই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ডানা মেলছে এবং এনসিপি কি তাতে সত্যি সত্যি ভূমিকা রাখছে, নাকি সবই আসলে সময়ের বুদবুদ, আমাদের বুঝবার ভুল, রাজনীতির পুনর্বিন্যাসের রকম ফের মাত্র? সবই কি পরিকল্পিত সমঝোতা কিংবা নতুন কৌশল? দর্শক, কমেন্টে জানান আপনার মতামত।